শোনো আব্বা, এইসব মাইয়া লোকের তেজ গায়ে মাখাবি না। 2 দিন লাফাইব, তারপর আবার এখানেই ফেরত আইব। তুই যদি এখন ওরে আনবার যাস, তখন কিন্তু ওর দেমাগ বাড়াইব। আর ওই ভাইয়ের বউটারে আমি চিনি, দুনিয়ার বজ্জাত মাইয়া। তোর কি মনে হয় ওই মাইয়া ওর সংসারে নীলুফা আর নীলুফার বাচ্চা গো থাকবার দিব? কোনোদিনও না। 2 দিনের মধ্যে ঝাঁটা দিয়া পিটাইয়া বের করব গো। তুই দেখে নিস বাপ। তুই খালি অপেক্ষা কর, নীলুফা তোর পায়ে ধরে মাপ চেয়ে এই বাড়িতে ঢুকবে। করিম শেখ তার মেয়ের এইসব কথা কানে না নিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, আম্মা, তোমার হাতে যে সংসার খরচের টাকা প্রতি মাসে দেই, ওইগুলো কি করো? আর মিহা সাজ্জাতের টিউশনির কথা বলে যে মাসে মাসে টাকা নেও, ওইগুলো কই যায়? তখন সবার সামনে চুপ ছিল, কারণ তুমি আমার আম্মা। তোমার আম্মা অসম্মান হোক আমি চাই না, কিন্তু এখন আমি এই উত্তর চাই। আমার বাচ্চারা কেন ঈদে 100 টাকা পোশাক পরতো? ওদের ঈদে খরচের টাকা তো আমি তোমার হাতেই দিয়ে দিতাম। তুমি এত বড় অন্যায় কি করে করলা আম্মা? রোকেয়া বেগম আমতা আমতা করে নেকা কান্না ছেড়ে বলতে লাগলো, আমি কি আমার জন্য ওই টাকা খরচ করছি আব্বা? আমি তো তোর বোনদের সংসারটাই টাকা দিচ্ছি। আমি টাকা না দিলে তোর একটা বোনের সংসারও টিকতো না আব্বা। তুই তো জামাইদের চিনিস, সংসারের টাকা দেয় না। তোর ভাগনাদের পড়াশোনার খরচটাও দেয় না। আমি ওদের টাকা না দিলে ওদের পড়াশোনার বন্ধ হওয়া যাবো বাপ। তুই কি চাস তোর বোনরা সংসার ভেঙে বাসায় আসে বসে থাকো? তাই বলে আমার স্ত্রী সন্তানদের হকের টাকা তুমি ওদের দিবা আম্মা? আমি তো আমার বোনদের দেওয়া বেলা কমতি রাখি না আম্মা। তাহলে তুমি কেন আমার সন্তান স্ত্রী হকের টাকা ওদের পিছনে ঢালো? ওদের অভাব পারলে আমাকে বলতা, আমি আরো দিতাম। কিন্তু তুমি আমার স্ত্রী সন্তানদের কষ্টের রাখলা কেন আম্মা? আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে যে আমি মাসে লাখ টাকা ইনকাম করি, সেই আমার স্ত্রীর কাপড় সেলাই করে আমার বাচ্চাদের মুখে ভাত তোলে। আম্মা, এখন তো মনে হচ্ছে ভুল আমারই যে আমি সংসার খরচের টাকা আপনার হাতে দিতাম, কারণ ওই টাকা 1 টাকাও আপনি আমার স্ত্রী সন্তানদের পেছনে খরচ করতেন না। আমি তো ভেবেছিলাম আপনার হাতে টাকা দিলে আপনার সম্মান বজায় থাকবে। আমার স্ত্রীর সামনে আপনাকে কোনোদিন হাত পাততে হবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল আম্মা। আমার উচিত ছিল সংসার খরচের টাকা আমার স্ত্রীর হাতেই দেওয়া। অন্তত আমার বাচ্চারা অনাথের মতো বড় হতো না। বলে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল করিম শেখ। এদিকে ছেলের রাগ দেখে সিটিয়ে রইল রোকেয়া বানু। করিম শেখ ঘর থেকে বের হতেই রোকেয়া বানুর ঘরে হুড়মুড়িয়ে ঢুকলো তার মেয়ে। লক্ষ্য নতুন পরিকল্পনা। রিকশা যে থামলো নানার বাড়ির সামনে। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মামি এসে দরজা খুলে দিল। নানা নানিও ঘুম এতক্ষণে ছুটে গিয়েছে। মামি দরজা দাঁড়িয়েই বিরক্ত মুখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীলুফা, এত রাতে ব্যাগ হাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে? মা শান্ত গলায় বললেন, দরজা থেকে সরো ভাবি, আগে ঘরে ঢুকি। বলে নিজেই মামিকে সরিয়ে আমাদের হাত ধরে ঘরে নিয়ে আসলেন। তারপর নানিকে বললেন, মা, আমি সারা জীবনের জন্য ওই বাসা ছেড়ে চলে এসেছি। এখন থেকে এখানেই থাকবো। মায়ের কথা শোনার সাথে সাথেই মামি তেতে উঠলেন। ততক্ষণে মামাও ঘুম ভেঙে গেছে। মামা মামিকে ইশারায় শান্ত হতে বলে নিজেই জিজ্ঞেস করলেন, একেবারে চলে এসেছিস মানে? নিজের সংসার থুয়ে কেউ এভাবে চলে আসে নাকি? আর ঝামেলা সব সংসারই হয়, তাই বলে বস্তাবাস্তি নিয়ে চলে আসবি নাকি? মা কিছু বলতে যাবে তার আগেই নানা বলে উঠলেন, আমার মেয়ে তার নিজের বাসায় এসেছে, এখানে সে কারো জবাবদিহি করতে বাধ্য নয়। অবশ্যই বাধ্য বাবা। আমার এত কামাই নেই যে তোমার মেয়ে আর নাতি নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, কারণ বাহিরে যেতে কাজ করা মুরত তোমার মেয়ের নেই। আবার সাথে নিয়ে এসেছো দামড়া দুটো ছেলে মেয়ে। শোনো বাবা,
তোমার পরে পরে এই বাসার মালিক আমি, তাই এই বাসাকে থাকবে আর কে থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর আপনি ভুলে যাবেন না, আপনি আর মাও আমার টাকায় বসে বসে খাচ্ছেন। নানা এবার হেসে বলল, আমি এখনো বর্তমান আছি নেহাল, তাই আমার বাসায় কে থাকবে আর থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? আর রইল আমার আর আমার মায়ের খরচ, এর ব্যাপারটা তাহলে শোনো, শুনে রাখো। তোমাকে এই বাসায় থাকতে দিচ্ছি, আর বিনিময়ে তুমি আমাদের দেখছো। তুমি যদি বাহিরে কোথাও বাসা ভাড়া নেও তাহলে মিনিমাম 7,000 বাসা ভাড়া দিতে হতো। ওটা তো দিচ্ছি না, তুমি বরং প্রতি মাসে আমাকে বাসা ভাড়া দিবে, তার বদলে এই বাসায় থাকবে। আর নীলুফা, তুমি নানু ভাইদের নিয়ে তোমার মায়ের রুমে যাও, আমি ওখানেই থাকবো। মামা তেতে বললেন, এটা কেমন কথা বাবা, আমি তোমার ছেলে, আমি কেন ভাড়া দেব? নানা বললেন, যদি ভাড়া দিতে না পারো তাহলে চুপ থাকো। মালিহা, নীলুফা আর নানু ভাইদের তোমার সাথে নিয়ে যাও। মা এবার বলে উঠল, কেন বাবা? আমি আমার ঘরে যাব, এ বাসায় যেমন ভাইয়া নিজের ঘর আছে, আমারও তো আছে, আমি আমার ঘরেই থাকবো। মামি চিল্লিয়ে বললেন, খবরদার নীলুফা, ওখানে এখন আমার মেয়ে থাকবে, ওটা ওর ঘর। তোমার মেয়ের জন্য আলাদা ঘর প্রয়োজন পড়লে নিজে যে বানিয়ে নেও, আমি আমার অধিকার ছাড়বো না। যেহেতু মনি ঘুমিয়ে পড়েছে তাই আজ ওকে ডাকলাম না, কাল সকালের মধ্যে ঘর খালি চাই আমি। আর ভেবো না তোমার স্বামীটা খাবো না, নিজের আর নিজের বাচ্চাদের খরচ আমি নিজেই বহন করব। সেই সাহস আমার বলেও বাড়ি ছেড়ে এসেছে, কালকের মধ্যে যেন আমার রুম খালি হয়। এদিকে নানা ভাইও বললেন, নীলুফা রুম যাতে কালকেই খালি করা হয়, ওইটাই আপনার নাতি থাকবে আব্বা। আপনি কিভাবে ওকে খান থেকে বের করে দিতে বললেন? ও যেমন আমার নাতনি তেমনি নীলুফা আমার মেয়ে, মেয়ের চেয়েও নাতি অবশ্যই বড় না। তোমরা এখন যেতে পারো। আমি আর কথা বলতে চাই না। সবাই এক এক করে নিজ নিজ ঘরে চলে গেল। ড্রয়িং রুমে এক পাশে রইল বৃদ্ধ রফিক মিয়া, সোফায় শুয়ে মিলাতে লাগলেন তার এই দীর্ঘ জীবনের হিসাব নিকাশ। তিনি একটা সরকারি অফিসে সামান্য পিয়ন ছিলেন, যা বেতন পেত তাই দিয়েই তার সংসারটা টুনে চলে যেত। কিন্তু তার ছোট বোনের জন্য মাঝে মধ্যেই সংসারে টান পড়ত। ছোট বোনের সংসারে সুখের জন্য নিজের সন্তানদের সে অভাবে রেখেছে। ছোট বোন দিন পর পরই হাজির হতো। ঠিকভাবে আপ্যায়ন না করলেও তার মা কান্নাকাটি শুরু করত, অভিশাপ দিত সে নাকি বউ বাচ্চার পিছনে সব খরচ করে, বোনের প্রতি কোনো দায়িত্ব পালন না করে আরও কত কি। বাধ্য হয়ে ধার করে সে বোনের চাহিদা মেটাতো, কারণ মাকে তো বোঝাতে পারবো না যে তার বেতন অল্প, এভাবেই দিন যেতে থাকে। তার নিজের সন্তানের ভরণ পোষণের খামতি রাখলেও বোনের সন্তানদের ঠিকই আগলে রাখতো। ভালো টিউশন, ভালো স্কুল, অভাবের যথাসময়ে ভালো গ্রাইন, খাতা কলম এইসব কিনে দিতে না পারায় তার বাচ্চা দুটো পড়াশোনা পিছিয়ে পড়ে। অন্যদিকে তার বোনের সন্তানেরা ঠিকই পড়াশোনায় এগিয়ে যায়। ফলশ্রুতিতে তার ছেলেটা ইন্টারে ফেল করে, তার পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়, ছন্নছাড়া জীবন শুরু করে। অন্যদিকে তার মা বাবা তাকে চাপ দিয়ে দেয়, সে নীলুফাকে বিয়ে দিয়ে দেয়। তার বোনও চাপ দিতে থাকে, তারা বলে যে আমার মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভ নেই, টাকা নষ্ট। নীলুফা যত বড় হবে তত তার বিয়ের খরচ বাড়বে। ফলে নীলুফা ক্লাস 8-এর ছাত্রী থাকা কালী মা বোনের পছন্দর অশিক্ষিত ব্যবসায়ী করিম শেখের সাথে নীলুফার বিয়ে দেয়। বিয়ের পর তার মেয়েটা কত নির্যাতন সহ্য করেছে। অন্যদিকে তার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স পাস করে একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তার সাথে বিয়ে করেছে, নিজেও সে চাকরি করে। এই নিয়ে তার বোনের গর্বের কমতি নেই। এদিকে নেহাল হুট করেই পালিয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পর সে ভয়ঙ্কর ভাবে বউভক্ত হয়ে যায়। বউয়ের কথা ও বুদ্ধিতে ব্যবসা শুরু করে, সে ব্যবসা থেকে ভালো আয়ও আসে। কিন্তু নেহাল রাকিব সাহেবের সহ্য করতে পারে না শুধুমাত্র সন্তান
হিসাব দায়িত্ব পালন করে অবশ্যই। রাকিব মিয়া মাঝে মাঝে চিন্তা করে এটা তার কর্মের ফল। রাকিব তার ছেলের সুখের সংসার দেখে খুশিও হয়। যেই সুখ সে তার স্ত্রী সন্তানকে দিতে পারেনি সেই সুখ তার ছেলে নিজের স্ত্রী সন্তানকে দিচ্ছে। আজ যখন নীলিফা তার কাছে ফিরে এলো সে ভেবে নিল সৃষ্টিকর্তা হয়তোবা তাকে আরেকবার সুযোগ দিয়েছেন নিজের পাপের প্রায়শ্চিত্ত করার, মেয়েটাকে একটা সুন্দর জীবন দেওয়ার। দিন-রাত প্রায় ৩টা। কিন্তু করিম শেখের চোখে নেই কোনো ঘুম। বারবার বিছানার একপাশ ওপাশ করছে। নীলুফার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভাসছে। বাচ্চাদের কথা মনে পড়ছে। করিম শেখের বয়স তখন ১৪। তখন তার বাবা-মা মারা যায়। অন্যদিকে ছোট ছোট ৩ বোন, অন্যদিকে বিধবা মা। তার উপরে আবার দাদি-বাবা মৃত্যুর জন্য আমার মাকেই দায়ী করতে লাগলো। কারণ বাবা সেদিন মায়ের ঔষধ নিতে বাজারে গিয়েছিলেন। কিন্তু আসার পথে এক নির্ধারিত বিল্ডিং থেকে ইট মাথা পড়ে সেখানে বাবা। চাচারা সেই সুযোগের জায়গায় জমি নিজেদের নামে লিখে নিয়ে তাদেরকে এক কাপড়েই বের করে দেয়। এরপর মা তাদের নিয়ে নানান বাসায় গেলে সেখানেও তাদের ঠাঁই দেওয়া হয় না। তারপর তারা আবার শহরে ফিরে আসে। তার মা মানুষের বাসায় ছুটা কাজ করা শুরু করে। আর এদিকে করিম শেখ একটা দোকানের কর্মচারী হিসেবে ঢোকে। এভাবে চলতে থাকে তাদের জীবন। পরবর্তী স্বল্প লোনে করিম শেখ ব্যবসা শুরু করে আর এখানে দ্রুত সাফল্য পায়। ভাগ্যে ফেলে তাদের এদিকে ব্যবসার কাজে মতিগঞ্জে যায় সে। চোখে পড়ে স্কুল ড্রেস পরা কিশোরী নীলুফাকে। মন দিয়ে বসে সেইখানে। বাসায় এসে তারা মাকে নীলুফার কথা জানতে তার মা মানা করে দেয়। তার মায়ের কথা আগে তার ৩ বোনের বিয়ে হবে। তার সেই বিয়ে করতে পারবে। রেণুকা ভানুর ভয় ছিল করিমের এবার বিয়ে করলে সে বউয়ের কথায় উঠবোস করবে, মা বোনেদের আর দায়িত্ব নেবে। কিন্তু এদিকে নীলুফাকে হারানোর ভয়ও মনে জেগে ধরেছিল মনে। কারণ লোকের মুখে সে জেনেছিল নীলুফার বিয়ার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে। তাই সে জেদ ধরে বসলো নীলুফাকে বিয়ে করবে। খাওয়া দাওয়া দোকান যাওয়া সব বন্ধ করে দিল। অবশেষে ছেলে জেদের কাছে হার মানতে বাধ্য হলো রোকেয়া বানু। কিন্তু তার আগে ছেলেকে কসম দিল যে পরিস্থিতি যেমনই হোক সে কোনোদিনও তার মা আর বোনেদের অবহেলা করবে না আর সব সময় তার মায়ের কথায় চলবে। নাইলে সে মায়ের মরা মুখ দেখবে। সেই দিন মায়ের কথায় ছুঁয়ে কসম কাটে করিম। এরপর ১৪ বছর কিশোরী মেয়েটাকে ঘরে বউ করে তুলে পুরো সংসারের দায়িত্ব তুলে দেয় ওই মেয়েটার কাঁধে। বিয়ের পর দিনই নীলুফাকে পাঠানো হয় রান্নাঘরে। তার বোনেরা নীলুফার চেয়েও বয়সে বড় হলেও তারা কখনোই রান্নাবান্নায় নীলুফাকে সাহায্য করতো না। রিনু, বিনু, ইনু কাপড়-চোপড়ও তাকে ধুতে হতো। শুধু কি তখন? না, বোনেরা বিয়ের পরও ছুটির দিন ব্যাগ ভরে নোংরা কাপড় নিয়ে আসতো। সেগুলো ধোয়া ভার পড়তো নীলুফার ওপর। এতজনের রান্নাবান্না করার পর আবার ওইসব ধোয়া, তারপর আবার কাপড় পাড় ভর্তি এত থালা বাসন। সবই চোখে পড়তো করিম শেখের। কিন্তু বউয়ের পক্ষে কিছু বললে যদি মা বোন কষ্ট পায় এই ভয়ে সে চুপ থাকতো। দীর্ঘ ১৬ বছর নীলুফা সহ্য করেছে এইসব। বিয়ের প্রথম নীলুফা অভিযোগ করত। কিন্তু মা বোনের নামে কটু কথা শুনলে করিম শেখে তার উপর নির্যাতন করত। তার উপরে আবার প্রতিদিন কাজ শেষে যখন বাসায় ফিরত মা বোনেরা নীলুফার নামে হাজারটা অভিযোগ করত। রাগে মাথায় করিম শেখও যে নীলুফার গালে হাত তুলতো। কোনোদিন জানার চেষ্টাও করতো না যে নীলুফা আসলেই দোষী কিনা। পরবর্তীতে নীলুফাকে দোষী মনে হলেও কোনোদিন নীলুফার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করতো না। ক্ষমা চাইলেও তো মা বোন ছোট হবে আর বাড়ির বউদের একটু আকুট মানিয়ে চলতেই হয়। এই ধারণাতেই ১৬টা বছর পার করেছি করিম শেখ আর তার বাচ্চারা। তাদের কি করিম শেখের ভালোবাসতো না? অবশ্যই বাসতো। কিন্তু সে ভালোবাসা দেখানো নিষেধ ছিল তার জন্য। তার বোন বিনুর স্বামী প্রবাসী। রিনুর স্বামী ঢাকায় চাকরি করে আর ইনুর স্বামী
বর্ডারে। ফলে তার ভাগনা ভাগ্নির কেউ তাকে বাবাকে কাছে পায় না। তাই তার বোনের বাচ্চারা যদি দেখে মা তার সন্তানদের আদর করছে তাহলে তারা কষ্ট পাবে। কিন্তু করিম নিজের বাচ্চাদের থেকে দূরে দূরে থাকলেও নিজের ভাগনা ভাগ্নাদের ঠিকই বুকে আগলে রাখত। তার মায়ের নির্দেশ ছিল যে সবকিছু ভাবতে কেমন পেট গুলিয়ে উঠল। করিম শেখের দৌড়ে যেয়ে বমি করলো। আজকে সকালে শিলা রান্না ঘরে যায়নি। সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন নীলুফা এই বাসায় আছে ততদিন সে আর বাড়ির কোনো কাজ করবে না। নেহালও এ বিষয়ে কিছু বলেনি, কারণ সে নিজেকে কথা দিয়েছে স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে সে নিজের জীবনে প্রাধান্য দিবে না। তার তার মায়ের তার বোনের জীবনটা যেভাবে নষ্ট হয়েছে তার মেয়েটার জীবন সে নষ্ট হতে দেবে না। বাধ্য হয়ে মালিহা বেগমই সকালের নাস্তা বানাতে গেল। অবশ্য প্রতিদিনই শিলাকে সে রান্না টুকটাক সাহায্য করে। শিলার সাথে তার সম্পর্কটা বেশ শীতল। শিলা কোনোদিনও তাকে অসম্মান করেনি সত্যি, বা কোনো কিছুর অভাবও হতে দেয়নি। কিন্তু তার সাথে বসে কোনো দুই এক ভালো মন্দ গল্প কোনো দিন করে না, যেন সবসময় এড়িয়ে চলতে চায়। নাস্তার টেবিলে বসেছে সবাই। নাস্তা করার মাঝেই নেহাল বলে ওঠে, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে পরের মাসে আমি ভাড়া বাসায় উঠব। যে বাসায় আমার সন্তানের অধিকার কেড়ে নেওয়া হয় সেই বাসায় আমি থাকবো না। তোমার মেয়ে আসতে না আসতে আমার মেয়ের ঘর ছাড়া হয়েছে। আমি ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিব না বাবা। তোমার হাত খরচের টাকা চিন্তা করো না, প্রতি মাসেই পাঠিয়ে দেব। তবে তোমার মেয়ে আর নাতি নাতনির জন্য 1 টাকাও দিতে পারবো না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না ভাইয়া। আমি বা আমার সন্তানেরা তোমার সন্তানের হক মরব না। আমাদের খরচ আমরাই চালিয়ে নিব, আর বাকি থাকলো আমাদের থাকার জায়গা। যাও, আমার রুম আমি তোমার মেয়েকে দিয়ে দিলাম। বাসার পেছনের দিকে টিন দিয়ে 2টো রুম বসিয়ে সেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে থাকবো। আমরা আলাদাই খাবো। শুধু 2টো দিন সহ্য কর। মামা তাচ্ছিল্য হেসে বলল, ঘর বানাবি? টাকা পাবি কই? তোর মহান বাপ তো আগেই নিজের সব জমি জমা বেচে তার বোনের বাচ্চাদের মানুষ করেছে। নিজের পেনশনের টাকাটাও তার বোনের জামাইকে ব্যবসার কাজে লাগাতে দিয়ে দিয়েছে। 1 টাকাও তো সঞ্চয় নাই তোর বাপের। ওই দিন শেষে আমার কাছেই ওষুধের টাকার জন্য হাত পাততে হয় তার। তার প্রিয় ভাগ্না ভাগ্নিরা মুখ ফিরেও তাকায় না। আর তোকে ঘাট থেকে নামাতে যেই নরকে বিয়ে দিয়েছে, ওখান থেকে যে খালি হাতে এসেছিস তা আমার বোঝা হয়ে গেছে। তাহলে ছেলের কথা শুনে লজ্জায় মাথা নামিয়ে ফেলল রফিক মিয়া। কি বলবে সে? সবই তার পাপের ফল। মা বলল, বললাম তো, আমার ব্যবস্থা আমি করে নেব। 2টো দিন সহ্য কর। আমাদের ঝামেলার জন্য এই বয়সে মাকে অন্তত কষ্ট দিতে চাচ্ছি না, তাই আমি সরে যাচ্ছি। অন্য কোথাও স্থায়ী বাসা নিতে পারতাম, কিন্তু আমার বাচ্চাদের একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন। তাই এই ভিটাতেই ঘর তুলে থাকবো, কিন্তু তোদের উপর বোঝা হব না ভাই। নেহাল আর কিছুই না বলে নাস্তা রেখে ঘরে চলে গেল। কষ্ট কি তার লাগছে না? অবশ্যই লাগছে। নীলুফা তার অনেক আদরের বোন, প্রচণ্ড ভালোবাসে সে তার বোনকে। কিন্তু তাদের ভয়ঙ্কর অতীতের কারণে সে এখন শুধু নিজের স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে চায় না। সে চায় না তার সন্তানও তার আর নীলুফার মতো বিষাক্ত অতীত নিয়ে বড় হোক। নেহালের আজও মনে আছে তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। পড়াশোনার প্রতিও প্রচণ্ড মনোযোগ ছিল, কিন্তু ক্লাস 10-এ ওঠার পর সায়েন্সের সাবজেক্টের টিউশনি পড়তে না পারায় তার রেজাল্ট খারাপ হয়। এরপর কলেজে ওঠার পর পড়াশোনা আরও কঠিন হয়ে যায়। বাবার পায়ে পর্যন্ত ধরেছিল যাতে টিউশনি পড়ার খরচ দেয়, কিন্তু বাবা দেয়নি। সেই টাকা তার ভাগনা ভাগ্নি দিয়ে নিজেদের শখ মেটাতো। শ্রুতিতে সেই ইন্টারের ফেল করে। তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়। এরপর থেকে ছন্নছাড়া জীবন শুরু করে সে। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প নীলুফার সংসার চলবে।